আগামী দিনে আমরা আরো আলোচনা করব, আপনারা সবাইকে সঙ্গে নিয়ে একসাথে আমরা কিভাবে চাপিয়ে দেওয়া সেটাকে আমরা নিন্দা করেছি এবং আমরা বলেছি ইলেকট্রিসিটি রেগুলেটরি অথরিটিকে বলেছি যে সেটা কোনো অবস্থানে আমরা এপ্রিল মাসে রাত্রিবেলা দেখবেন 12টার সময় হঠাৎ করে লোডশেডিং, মনে মনে গালি দিবেন নিগমকে, পরের দিন সকালে দেখবেন আশেপাশে সকালবেলা মেসেজ এসছে যে আপনার আজকে ব্যালেন্স শেষ। আসে না? কি করি সেদিনকে বুঝে যাই যে সেদিনকার ইন্টারনেট কাজ করবে না, আবার রাত্রি 12টা বাজলে পরে আবার পেয়ে যাবো। আমি সেটার পক্ষ থেকে বলছি যে আমি এটাকে সমর্থন করছি, কারণ আমাদের এই সময়ে কর্পোরেট নির্ভর করে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। রিসিভিং এন্ডে আমরা যারা ভোক্তা, আমরা হলাম তাদের বই। আজকে যাদের ঘরে বিদ্যুৎ আছে, যদি কর্পোরেটদের সব যায়, অনেকের বিদ্যুৎ কানেকশন অফ হয়ে যায়। মানে যার ঘরে আলো ছিল সে অন্ধকারে ডুবে যাবে। ওই শাইনিং ইন্ডিয়া একটা স্লোগান আমরা শুনেছিলাম, তখনই বলা হয়েছিল, সেই সময় যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন তাদের নীতি হবে ডাউন সাইজ দি গভর্নমেন্ট, সরকারের বপু ছোট করো। আর গীতার শ্লোক নিয়ে বলেছিলেন সেভাবে চলো, কাজ করে যাও, ফলের আশা করবে না। এরকম নীতিতে এখন দেশ চলছে, তার ফলে আমরা বিপদে। এখন প্রোটেকশন কিভাবে সম্ভব? একা একা লড়াই করে আমরা পারবো না, এই ভোক্তাদের নিয়ে আমরা একটা সংগঠন তৈরি করতে হবে। যেই সংগঠন ভোক্তাদের হয়ে বিভিন্ন ফোরামে সজোরে এই কথাগুলো বলা দরকার, এবং এটা নিয়ে আমরা কিছুটা এই যে একতরফাভাবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এটাকে কিছুটা প্রতিহত করা বা এটাকে থমকে দেওয়ার জন্য চেষ্টা। তো সেই উদ্দেশ্যেই আজকের এই কনভেনশন থেকে একটা সোসাইটি গঠন করার, অ্যাসোসিয়েশন তৈরি করার একটা সিদ্ধান্ত হয়েছে বিদ্যুৎ ভোক্তাদের। সেটা আমাদের রাজ্যে ভোক্তা আদালত আছে, ইত্যাদিতে গিয়ে লড়তে গেলেও কে লড়বে? তাহলে সোসাইটি তার হয়ে লড়বে। সেই ধরনের একটা অ্যাসোসিয়েশন তৈরি করার যে প্রস্তাব এখানে রাখা হয়েছে, আশা করি আজকের সময়ে এটা অত্যন্ত জরুরি কাজ। তার জন্য এই কনভেনশনের উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাই এবং সকলকে বিষয়টাকে বোঝার জন্যে উপলব্ধি করছি। যারা আমরা এসেছি, বাকি লক্ষ লক্ষ ভোক্তা রয়েছে, তাদের কাছে আমরা প্রচারে নিয়ে যাব যে আমরা কী পথে এই সমস্ত চাপিয়ে দেওয়া শর্তগুলোকে আটকানো যায়। ভাষণ শোনেন, অর্থাৎ আমাদের স্বাধীনতা দিবসের লালকেল্লার ভাষণ। তাতে প্রধানমন্ত্রী বলছেন যে বিদ্যুতের ব্যাপক বেসরকারীকরণের প্রয়োজন রয়েছে, এমনকি বিদ্যুৎ উৎপাদন, এবং যে বিদ্যুৎ উৎপাদনে কোনোদিন ভারতবর্ষে বেসরকারি সংস্থাকে ঢুকতে দেওয়া হয়নি, অর্থাৎ নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদন, সেই নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদনও আমরা এখন বেসরকারি কোম্পানিকে নিয়ে আসবো, এটা প্রধানমন্ত্রী বলছেন। অর্থাৎ প্রধানমন্ত্রী ঠিক করে নিয়েছেন যে ভারতবর্ষে বিদ্যুতের বেসরকারীকরণ হবে। আর রুখতে যাবে কারা? রুখতে যাবে হচ্ছে বিদ্যুতের যে কর্মীরা, বিদ্যুতের যে শ্রমিকরা, কর্মচারীরা, ইঞ্জিনিয়াররা, তারা হচ্ছে রুখতে যাবে। আপনার এখানে বিদ্যুতের যে নিগম, সেই বিদ্যুৎ নিগমে কতজন কর্মচারী কাজ করেন? 1500, 1200, 1300। তাহলে দেশের সরকার, রাজ্যের সরকার যখন চাইছে যে বিদ্যুৎ বেসরকারীকরণ হয়ে যায়, এই 1200 মানুষের পক্ষে কি সেটা ঠেকানো সম্ভব? সেটা ঠেকানো সম্ভব না। তাহলে ঠেকাতে গেলে কি করতে হবে? ঠেকাতে গেলে যে কোটি কোটি গ্রাহক রয়েছেন তাদের সাথে বিদ্যুতের শ্রমিক কর্মচারীদের একসাথে এক জায়গায় চলে আসতে হবে। তাহলে প্রথম যে কারণটা আমি আপনাদের বললাম যে কেন আজকে এই ধরনের একটা ফোরাম, অ্যাসোসিয়েশন, মঞ্চ গঠনের প্রয়োজন হলো, আমরা বিদ্যুতের শ্রমিক কর্মচারীরা আমরা বুঝেছি যে আমাদের পক্ষে সম্ভব না যদি না আমরা সাধারণ মানুষকে, গ্রাহকদেরকে, উপভোক্তাদেরকে এই লড়াইয়ের সঙ্গে যুক্ত করে রাখতে পারি। আর বিদ্যুতের বেসরকারীকরণ ঠেকানো সম্ভব না যদি না এই দুই অংশের, অর্থাৎ শ্রমিক কর্মচারী এবং উপভোক্তা, এরা একসাথে এসে রাস্তায় দাঁড়িয়ে
এই বিষয় নিয়ে কথাবার্তা আলোচনা করা শুরু করেন। আচ্ছা, এবার আমরা যখন বলছি এই যে উপভোক্তা, এই উপভোক্তা মানে কারা? গোটা ত্রিপুরায় যদি আপনারা দেখেন কারা বিদ্যুতের উপভোক্তা, বিদ্যুতের 95%, 98% উপভোক্তা কারা? বিভিন্ন ক্ষেত্রে কাজ করা শ্রমিক, রাত্রিবেলা বাড়ি ফিরে গিয়ে আলো বাতাসের প্রয়োজন পড়ে, ছোট চাষি, মাঝারি চাষি, যাদের নিজেদের একটা শ্যালো বা পাম্পের সুযোগ আছে এই ধরনের চাষি, যে মাঝারি ছোট ব্যবসায়ী যারা সন্ধ্যাবেলায় ব্যবসা করার জন্য বিদ্যুতের কানেকশনের প্রয়োজন পড়ে, বা ছোটখাটো কোনো কারখানা, তার মালিক, তার শ্রমিক। অর্থাৎ গোটা ত্রিপুরার যে উৎপাদক অংশ, তারা শ্রমিক হন, তারা কৃষক হন, তারা ছোট ব্যবসায়ী হন, তারা ছোট কারখানা নিজে তৈরি করেছেন, সেখানে 15 জন, 20 জন, 50 জন শ্রমিককে নিয়ে একসাথে উৎপাদনের কাজ করছেন, এই সবটা বিদ্যুতের গ্রাহক। তাহলে বিদ্যুতের গ্রাহক যখন আমরা বলি, আমার মাথায় কিন্তু পরিষ্কার করে ঢুকে যেতে হবে, সেটা হচ্ছে গোটা দেশের উৎপাদক যারা, তাদেরকে আমরা এক জায়গায় আনার কাজ শুরু করলাম। টেকনিক্যাল ব্যাপার এবং এই সমস্ত নিয়ে সাধারণ মানুষের খুব বেশি উৎসাহ আগ্রহ নেই। বিদ্যুতের আন্দোলন বললে মনে করা হতো যে এটা বোধহয় বিদ্যুৎ কর্মীদের আন্দোলন, তারা তাদের চাকরি বাঁচানোর জন্য লড়াই করছেন, বা বেসরকারীকরণের বিরুদ্ধে তারা লড়াই করছেন, যারা ওই সেক্টরে কাজ করেন তারা লড়াই করছেন। এই যে ধারণা, এই ধারণা আজকে আপনারা ভেঙে দিয়েছেন। গোটা ত্রিপুরা থেকে সাধারণ বিদ্যুতের গ্রাহক উপভোক্তারা সকালবেলায় ট্রেনে করে, বাসে করে, দূর দূরান্ত থেকে নানা ধরনের বাধা লঙ্ঘন করে আগরতলায় এসে উপস্থিত হয়েছেন এই কথা বলার জন্য যে বিদ্যুতের অধিকার আমাদের জীবনের মৌলিক অধিকারের একটি অধিকার, এবং এই অধিকারের ওপরে হামলা হলে আমরা সাধারণ মানুষ চুপ করে বসে থাকবো না, আমরা জানার, বোঝার, জানানোর, বোঝানোর চেষ্টা করব। ফলে একটা নতুন ধরনের, নতুন চরণের লড়াই সংগ্রামের পথ আজকে খুলে গেল। আমি ধাপে ধাপে কিছু কথা আপনাদের বলার চেষ্টা করব, এবং সে কথা বলতে গিয়ে হয়তো কিছু টেকনিক্যাল কথাও আমাকে বলতে হবে। আমি অনুরোধ করব আপনারা ধৈর্য নিয়ে শুনবেন, যাতে যে উদ্দেশ্যে আজকে গোটা রাজ্য থেকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি, সেই উদ্দেশ্যটার সম্পর্কে আমাদের বোঝাপড়া, ধারণা, কাজ সেটা পরিষ্কার হয়ে যায়, যাতে এখান থেকে ফিরে গিয়ে এই বিরাট কনভেনশনকে কি করে আমাদের লড়াইয়ের একটা হাতিয়ার হিসেবে গড়ে তোলার প্রথম সোপান হিসেবে আমরা দেখতে পারি, সেই কাজ আমরা শুরু করতে পারি। আমি এপ্রিল মাসে ত্রিপুরাতে এসেছিলাম এবং সেখানে বিদ্যুৎ সংক্রান্ত একটি আলোচনা সভায় আমার উপস্থিত থাকার সুযোগ হয়েছিল। এই যে এপ্রিল মাসে আমি এসেছিলাম, আজকে এপ্রিল থেকে অক্টোবর শেষ, নভেম্বর মাসের শুরুতে আমরা ঢুকতে চলেছি। এই গত কয়েক মাসে ভারতবর্ষের বিদ্যুৎ ক্ষেত্রে, শুধু এই গত কয়েক মাসে কি বড় বড় পরিবর্তন ঘটে গেছে সেটা আপনাদের বলবো। কিন্তু তার আগে প্রথমেই আপনাকে বলি যে আজকে সকালবেলার ত্রিপুরার যতগুলো সংবাদপত্র আমি হাতে পেয়েছি, প্রায় সব সংবাদপত্রেই ফ্রন্ট পেজে বা মাঝের পেজে বড় করে খবর এসছে যে সরকার ট্যারিফ বাড়াতে চলেছে। সরকার মানে যে ত্রিপুরার যে রেগুলেটরি কমিশন, তারা প্রস্তাব এনেছে, এবং তার বিরুদ্ধে বিভিন্ন ফোরাম থেকে, রাজনৈতিক দল থেকে, সিপিআইএম এর পক্ষ থেকে, অন্যান্য নাগরিক মঞ্চের পক্ষ থেকে তারা গিয়ে সেখানে তাদের বিরোধ জানিয়েছেন। আচ্ছা বলুন তো, যে ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ নিয়ে প্রত্যেকটা বড় সংবাদপত্রের ফ্রন্ট পেজে লাস্ট কবে খবর এসেছিল? গত কয়েক মাস ধরে কিন্তু লাগাতার বিদ্যুতের সমস্যা নিয়ে ত্রিপুরার নাগরিকরা রাস্তায় আছেন। ফলে সংবাদপত্র যারা চালান তারাও বুঝতে পেরেছেন যে এই ব্যাপারে মানুষের চাহিদা, আগ্রহ তৈরি হয়েছে। তার জন্য আজকে নিউজ পেপারের ফ্রন্ট পেজে ব্যানার নিউজ করা হয়েছে। তার মানে কি?
তার মানে আমরা যে কটা লোকের কাছে পৌঁছতে পেরেছি তার চেয়ে বেশি লোক কিন্তু এই ব্যাপারে জানতে বুঝতে চাইছে, তাই জন্যই সংবাদপত্রে এর একটা গুরুত্ব তৈরি হয়েছে। তাহলে আমরা যদি আমাদের কথা পৌঁছানোর কাজ করতে পারি, তাহলে যে কজন লোকের কাছে এখনো পৌঁছেছি তার চেয়ে বহু বহু বেশি মানুষ আমাদের কথা শুনবেন। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বলি যে ভারতবর্ষের প্রত্যন্ত গ্রামের ভেতরে স্মার্ট মিটার, সবাই এখন নাম জেনে গেছে স্মার্ট মিটার, একটা টেকনোলজিক্যাল বিষয় নিয়ে যখন দাঁড়িয়ে আমরা কথা বলেছি, সাধারণ খেটে খাওয়া মানুষ, গ্রামের চাষি, ছোট দোকানে কাজ করে ছেলেরা মেয়েরা দাঁড়িয়ে থেকে আমাদের কথা শুনেছে কারণ মানুষ জানতে চায় যে কোন ধরনের নতুন হামলা তার জীবনের উপরে আসতে চলেছে। ফলে আমি শুরুতে বললাম যে আজকে একটা বড় জয় যে আমরা এতজন একসাথে উপস্থিত হয়েছি, আর একটা বড় উপলব্ধি যে আমাদের কথা, বিদ্যুতের কথা, মানুষের অধিকারের কথা সংবাদপত্রের প্রথম পাতায় আসার সুযোগ হয়ে গেছে। এই সংবাদের সাথে আজকে সকালবেলায় যদি ন্যাশনাল নিউজের, ন্যাশনাল যেগুলো সংবাদপত্র আছে সেগুলো খুলে দেখেন, কেউ যদি হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া বা বিজনেস স্ট্যান্ডার্ড খুলে দেখেন আজকে, তাহলে বিদ্যুৎ সংক্রান্ত আরেকটা বড় খবর আছে। খবর কি? খবর হলো যে এ যাবৎকালের সর্ববৃহৎ বেইল আউট প্যাকেজ কেন্দ্রের মোদী সরকার আনতে চলেছে। বেইল আউট প্যাকেজ মানে কি? বেইল আউট প্যাকেজ হলো যে যদি অনেক দেনা হয়ে যায়, লোন হয়ে যায়, তাহলে সরকার একটা বিশেষ প্যাকেজ নিয়ে এসে যারা 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 দেনায় ডুবে গেছেন তাদেরকে উদ্ধার করার চেষ্টা করবেন। কাকে বেল আউট প্যাকেজ দেওয়া হবে? বলা হয়েছে যে ভারতবর্ষের যে বিদ্যুতের যে ডিস্ট্রিবিউশন যে কোম্পানিগুলো আছে, অর্থাৎ বিদ্যুৎ বন্টন যে নিগমগুলো আছে, এরা প্রচুর দেনায় ডুবে গেছে, সত্যি প্রচুর দেনায় ডুবে গেছে। কত দেনা? গোটা ভারতবর্ষে বিদ্যুৎ যে বন্টন কোম্পানি তার মোট দেনা আজকের দিনে 7 লক্ষ কোটি টাকা। মানে এই সংখ্যা বললে আমাদের মতো মানুষের মাথায় ঢোকে না যে 7 লক্ষ কোটি মানে কি। 7 লক্ষ কোটি টাকা ভারতবর্ষের বিদ্যুৎ বন্টন কোম্পানিগুলোর মোট দেনা আজকের দিনে। কেন্দ্রের সরকার বলেছেন যে আমরা 1 লক্ষ কোটি টাকার বেইল আউট প্যাকেজ নিয়ে আসছি। 1 ট্রিলিয়ন রুপিস, 1 লক্ষ কোটি টাকার বেল আউট প্যাকেজ, এ যাবৎকালের সর্ববৃহৎ বেল আউট প্যাকেজ। খুব ভালো কথা যে বন্টন যে সংস্থা তাদেরকে কেন্দ্রের সরকার সাহায্য করবেন, যে তোমাদের ভাই অনেক দেনা হয়ে গেছে, তাই তোমাদেরকে আমরা কেন্দ্রের কোষ থেকে টাকা দিয়ে রাজ্যের বন্টন কোম্পানিগুলোকে সাহায্য করছি। কিন্তু তার সাথে একটা কন্ডিশন এসেছে। কন্ডিশন কি? কন্ডিশন হলো যে এই রাজ্য সরকারি বন্টন সংস্থাগুলোকে তাদের অন্ততপক্ষে 20% বেসরকারি করে দিতে হবে। 20% সম্পত্তিকে বেসরকারি করে দিতে হবে। যদি বেসরকারি করে দেওয়া হয় তাহলে কেন্দ্রের সরকার 1 লক্ষ কোটি টাকা বেইল আউট প্যাকেজ দেবে। আপনি বলুন তো যে ভারতবর্ষের মতো একটা স্বাধীন দেশে একটা কেন্দ্রের সরকার বলছে যে কেন্দ্র থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা পাওয়ার শর্ত কি? শর্ত হলো যে তোমার যে সরকারি, রাজ্যের সরকারি, কেন্দ্রের সরকারি না, রাজ্যের সরকারি যে সংস্থা তাকে বেসরকারি করতে হবে। যদি বেসরকারি করো তাহলে পরে আমরা আর্থিক সহায়তা দেব। ফলে আজকে যে আমরা জড়ো হয়েছি, আমরা বুঝে নিই যে কেন্দ্রের সরকার খুব ডেসপারেট, খুব তাড়াহুড়ো করে ভারতবর্ষের যে কটা রাজ্য সরকারি বিদ্যুৎ নিগম আছে তাদের বেসরকারি করার চেষ্টা করবে। 2020 সালে একটি নীতি ভারতবর্ষের কেন্দ্রের সরকার নিয়ে এসেছিল, সেটার নাম হলো আত্মনির্ভর ভারত। আত্মনির্ভর ভারত আমরা অনেকে জানি, প্রধানমন্ত্রী মাঝে মাঝেই বলেন আত্মনির্ভর ভারত। আত্মনির্ভর ভারতের ডকুমেন্টে লেখা আছে যে আমাদের প্রথম কাজ হলো যে ইউনিয়ন টেরিটরি কোনগুলো? যেমন চণ্ডীগড়, যেমন পন্ডিচেরি, যেমন দমনদিউ, আর এখন জম্মু কাশ্মীরও ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে। বললো যে ইউনিয়ন টেরিটরিতে কোনো সরকারি
বিদ্যুৎ পরিবহন বন্টন ব্যবস্থা থাকবে না। এটা হচ্ছে আত্মনির্ভর ভারত। দেশ আত্মনির্ভর হবে যদি আমার রাষ্ট্র যে শাসিত রাজ্য, যে কেন্দ্রশাসিত অঞ্চল, সেই কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত বন্টন ব্যবস্থা আমি বেসরকারি করে দিই, তাহলে আত্মনির্ভর ভারত বলা হবে। লেখা আছে ডকুমেন্টে।